অনেক দিন আগেকার কথা। মোহনপুর নামে এক সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামের লোকজন সবাই একসাথে মিলেমিশে বাস করত। ওই গ্রামের মোড়লের নাম ছিল ধর্মবীর কাকা। ঠিক আছে, এবারে দুজনের মীমাংসা হয়ে গেল তো? মিলেমিশে থাকো দুজনে, যাও নিজেদের বাড়ি যাও। ধর্মবীর কাকা ছিলেন খুব বুদ্ধিমান ব্যক্তি। সেই গ্রামের একটা বাড়ি ছিল বিজুর। সে গ্রামের রাস্তার মোড়ে মোমো বিক্রি করত। তার ঠেলার পাশেই একটা গাছে এক বাঁদর থাকত, যার নাম ছিল চম্পক। চম্পক বিজুর ঠেলায় কাজ করত, আর তার বদলে বিজু তাকে মোমো খেতে দিত। আরে চম্পক, একটু ঠেলাটা দেখতো, আসলে লাল চাটনিটা শেষ হয়ে গেছে, আমি ঝট করে বাড়ি থেকে গিয়ে নিয়ে আসি। হ্যাঁ বস, ঠিক আছে, তুমি আরামসে যাও, আমি সব সামলে নেব। আরে দাদা, হ্যাঁ হ্যাঁ আপনি। এমনি এমনি বিজু ভাই আমায় ভরসা করে না। আগের ভিডিওতে আমি ওর প্রাণ বাঁচাই, আর তখন থেকেই আমাদের পাক্কা বন্ধুত্ব হয়ে যায়। যদি সেই ভিডিওটা না দেখে থাকো তো চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে নাও, লিংক ডেসক্রিপশনেও আছে। বিজু নিরামিষ মানে ভেজ মোমো বিক্রি করত। সেই গ্রামে একটি মাত্র মোমোর দোকান হওয়ায় বিজুর ভালো ইনকাম হতো। চম্পক আর বিজুর জীবন বেশ ভালোই চলছিল। একদিন বিজু আর চম্পক প্রত্যেক দিনের মতো মোমো বিক্রি করছিল। তখনই আরো একটা ঠেলা এসে দাঁড়ায় তাদের পাশে। সাহিল ননভেজ মোমোওয়ালা, 20 টাকায় ফুল প্লেট। আরে বিজু ভাই, গ্রামে আবার এটা নতুন কে এলো? একে তো ননভেজ, তারপর এত সস্তা। চম্পক বন্ধু আমার, ভগবান যখন পেট দিয়েছেন তখন খাবারও তিনি দেবে। আমরা নিষ্ঠার সাথে আমাদের কাজ করে যাব, যতই অন্যান্য মোমোওয়ালারা এখানে আসুক। এবারে গ্রামের দুটো মোমোর ঠেলা ছিল। বিজু ভেজ মোমো 40 টাকা ফুল প্লেট দিত, আর ওদিকে সাহিল নন ভেজ মোমো দিত 20 টাকা ফুল প্লেট। দেখতে দেখতে এখন বিজুর সমস্ত গ্রাহকেরা তার ভেজ মোমো ছেড়ে সাহিলের নন ভেজ মোমো খেতে লাগলো। কিছুদিনের মধ্যেই এমন সময় এলো যে বিজুর কাছে একটাও গ্রাহক থাকলো না, আর অন্যদিকে সাহিলের ঠেলায় গ্রাহকদের লাইনই শেষ হতো না। দুপুর হওয়া পর্যন্ত সাহিলের সব মোমো বিক্রি হয়ে যেত, আর সে ওখান থেকে চলে যেত। আরে বিজু ভাই, কি এমন মেশায় ওর মোমোতে যে ওর সমস্ত মোমো বিক্রি হয়ে যায়? আর এদিকে আমরা সারাদিন বসে থেকে 4 থেকে 5টা প্লেটই বিক্রি করতে পারি, তাও আবার ও চলে যাওয়ার পর। ও তো সবাইকে নিজের মোমোর দিওয়ানা বানিয়ে দিয়েছে গুরু। বিক্রি না হওয়ায় বিজু আর চম্পক দুজনেরই খুব চিন্তা থাকলো। একদিন সন্ধ্যের সময় গ্রামের বাচ্চারা খেলা করছিল। এমন সময় টনি, ধর্মবীর কাকার ভাইয়ের ছেলে, নিজের পেট চেপে ধরে জোরে জোরে কাঁদতে লাগলো। মোড়ল মশাইও পাশেই দাঁড়িয়ে দেখছিলেন ব্যাপারটা। আরে, এতক্ষণ তো হাসি খুশি খেলা করছিলি, হঠাৎ করে কি হলো আবার তোর? এত জোরে জোরে কাঁদছো কেন? জ্যাঠামশাই, আমার পেটে ভীষণ ব্যথা হচ্ছে। কাকা কিছু বলার আগেই টনির সাথে খেলছিল টিঙ্কু, সে হঠাৎ অজ্ঞান হয়ে গেল। আরে, এবার টিঙ্কুর কি হলো? টনি, তোরা এমন কি খাওয়া দাওয়া করেছিস দুপুরে যে এভাবে অসুস্থ হয়ে পড়েছিস সবাই? সেরকম কিছু না জ্যাঠামশাই, দুপুরে শুধু মোমো খেয়েছিলাম। আরে তোদের কতবার বলেছি এইসব বার্গার মোমো খাওয়া ছেড়ে দুধ দই এসব খা, কিন্তু আমার কথা কেউ শুনলে তো? আরে কাকা, বাচ্চাদের ওপর কেন রাগ করছেন? আরে, এরা দুপুরবেলা মোমো খেয়েছিল আর এখন পেটের ব্যথা শুরু হয়ে গেছে। আরে, আমারও তো পেটটা কেমন গুড়গুড় করছে। এই রামলাল, তুই এত বড় হয়ে গেলি, তোর এখনো চটপটা খাওয়া গেল না? কাকা, আমার মনে হচ্ছে ওই মোমোতে কোনো গড়বড় আছে, চলুন একবার গিয়ে দেখা যাক। কথাটা মন্দ বলিসনি রামলাল, চল এক্ষুনি একবার গিয়ে দেখে আসি ব্যাপারটা। তারপর ধর্মবীর কাকা রামলাল আর গ্রামের আরো কিছু মানুষদের নিয়ে গ্রামের মোড়ে পৌঁছলেন। আরে বিজু, তুই কেমন মোমো খাইয়েছিস গ্রামের বাচ্চাদের? কেউ অজ্ঞান হয়ে পড়ছে, কারোর পেটে ভয়ানক ব্যথা। জোর জোর কতদিনের পুরনো বাসি মাল বিক্রি করছিস? মোড়ল মশাই, আপনার কোথাও ভুল হচ্ছে।
প্রথমত আমি প্রত্যেক দিন তাজা মোমো বানিয়ে বিক্রি করি, আর দ্বিতীয়ত এখন গ্রামের বাচ্চারা আমার কাছে মোমো খেতেই আসে না। বাচ্চারাই বলছে যে দুপুরে মোমো খেয়েছিল তারা, আর তুই বলছিস তোর মোমো খেতেই আসে না। মোড়ল মশাই, বাচ্চারা এসেছিল, কিন্তু আমার কাছে নয়, সাহিল ননভেজ মোমোওয়ালার কাছে। এই সাহিল ননভেজ মোমোওয়ালাটা আবার কোথা থেকে এলো? এই কদিন হয়েছে এসেছে সাহিল ননভেজ মোমোওয়ালা। এই গ্রামের তো মনে হয় না, জঙ্গলের রাস্তা দিয়ে ওকে আসতে দেখি রোজ, তারপর মোমো বিক্রি হয়ে গেলে আবার ওই রাস্তা ধরেই ফিরে যায়। আচ্ছা, তাহলে তুই যখন দেখেছিস, চল আমাদের সাথে গিয়ে খোঁজ নিয়ে আসি গ্রামের এই অজানা মোমোওয়ালা কোথা থেকে এলো আর কে সে। তারপর বিজু, ধরমবীর কাকা, চম্পক আর গ্রামের কজন মানুষ মিলে একসাথে জঙ্গলের রাস্তার দিকে চলল। কিছু দূর গিয়ে তার একটা বাড়ি দেখতে পেল। সেই বাড়ির বাইরে সাহিল ননভেজ মোমোওয়ালার ঠেলাটাও দাঁড় করানো ছিল। সেটা দেখেই বিজু সেই দিকে ইশারা করলো। তারপর সবাই মিলে বাড়ির ভেতরে ঢুকে পরিস্থিতি দেখে সবার চোখ কপালে উঠল। ঘরের ভিতর একটা খাঁচায় অনেকগুলো ইঁদুর ছিল, আর টেবিলের ওপর কিছু মরে পড়েছিল। কিছু তৈরি মোমো ছিল রাখা সেখানে। সাহিল মোমো বানাতে ব্যস্ত ছিল। এরপর আর কারোর বুঝতে বাকি রইল না যে সাহিল মোমোওয়ালা ইঁদুরের মাংস দিয়ে মোমো বানিয়ে গ্রামের লোকেদের আর বাচ্চাদের খাওয়াচ্ছে। আরে পাষণ্ড, তুই মানুষ নোস, তুই শয়তান। শয়তানি শেষ সীমা ছাড়িয়ে গেছিস তুই। এত দিন ধরে তুই গ্রামের মানুষগুলোকে ইঁদুরের মাংস দিয়ে মোমো বানিয়ে খাওয়াচ্ছিস। এবারে মানুষের প্রাণের বিসর্জন দিয়ে ওই যে অর্থ উপার্জন করেছিস, তার দাম তোর পরের প্রজন্মকেও দিতে হবে। গ্রামবাসীরা, একে এমন শাস্তি দাও যেন সারা জন্ম মনে রাখে। মারো শয়তানটাকে। তারপর গ্রামবাসীরা সবাই মিলে সাহিল মোমোওয়ালাকে খুব ধোলাই করলো। আজকের গল্প বাদরের ডিম চুরি। অনেক দিন আগেকার কথা। জঙ্গলের পাশেই একটা ছোট্ট সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামে থাকতো এক চাষি, নাম ছিল ভলু। ভলুর কাছে একটা মুরগি ছিল, যার নাম মিনি। মিনি রোজ একটা করে ডিম পাড়ত, আর ভলু মাসের শেষে সব ডিমগুলো একসাথে নিয়ে বিক্রি করত। এতে যে 2-4 পয়সা কামাই হতো, তাতে ওর আর মিনির মাস চলে যেত। একদিন জঙ্গলের এক শয়তান বাদর খাবারের খোঁজে জঙ্গল থেকে গ্রামে ঢোকে। নাম ছিল তার চম্পক। আর গ্রামে এসে ওর নজর পড়ে মিনির সদ্য পাড়া ডিমের ওপর। ডিমগুলো দেখেই চম্পকের জিভে জল চলে আসে, আর সে খেয়াল করলো ডিমগুলোর আশেপাশে সেই মুরগিটা নেই। তারপর বাঁদরটা চুপচাপ ডিমগুলোকে টপাটপ নিজের মুখের ভেতর চালান করলো, আর প্রায় সঙ্গে সঙ্গেই সেখান থেকে চম্পট। রোজকারের মতো ভলু ডিম কুড়োতে এসে দেখলো ডিম নেই। ডিম না পেয়ে ভলু নিরাশ হয়ে গেল, আর ভাবলো হয়তো মিনি আজকে ডিম পারেনি। ওদিকে মিনি ফিরে এসে ডিমগুলো না দেখতে পেয়ে ভাবলো হয়তো মালিক ডিমগুলো নিয়ে গেছে। পরের দিন মিনি আবার ডিম পেড়ে নিজের মতো দানা খেতে চলে গেল। সেখানেই ওত পেতে বসে থাকা চম্পক বাঁদর আবার এসে ডিমগুলো খেয়ে পালিয়ে গেল। ভলু ডিম খুঁজতে এসে আবার হতাশ হলো। এভাবে আরো 2-1 দিন কেটে গেল। শেষে ভলু একদিন রাগ করে মিনিকে বলল, আরে মিনি, তোর শরীর ঠিক আছে তো? কয়েকদিন ধরেই দেখছি তুই ডিম পারিসনি। তুই ডিম না পারলে আমাদের চলবে কি করে? মালিক, আমি তো রোজই ডিম দিই, আর খেয়ে ফিরে এসে দেখি ডিম নেই। আমি ভাবি হয়তো আপনি নিয়ে গেছেন। যদি তুই রোজ ডিম পারিস তাহলে আমি পাই না কেন? আকাশে খেলো নাকি মাটির ভেতর ঢুকে গেল? কাল যদি আমি ডিম না পাই, তোকে কসাইয়ের কাছে বেঁচে আসবো। কসাইয়ের নাম শুনে মিনি খুব ভয় পেল। পরের দিন আবার মিনি ডিম পেড়ে খাবার খেতে যেই চলে গেল, সেই শয়তান বাঁদরটা আবার এসে ডিমগুলো খেতে শুরু করলো। কিন্তু এবার বাঁদরটা বুঝতেই পারেনি যে মিনি লুকিয়ে লুকিয়ে সব দেখছে। ডিমগুলো খেয়ে রোজের মতো বাঁদরটা পালিয়ে গেল। মিনি সঙ্গে সঙ্গে এই কথা নিজের মালিক ভলুকে জানালো। মিনির কথা শুনে ভলু বুঝতে পারল সব ঘটনা।
তারপর ওরা দুজনে মিলে ডিম চোর বাঁদর তাকে শায়েস্তা করার কথা ভাবলো। পরের দিন যেই মিনি ডিমগুলো পারলো, ভোলু সঙ্গে সঙ্গে সেই ডিমগুলো সরিয়ে সেখানে নুন দিয়ে বানানো কয়েকটা ডেলা রেখে দিল। ভোলু ওই নুনের ডেলাগুলোকে আগের থেকেই বানিয়ে রেখেছিল, যার ভেতরে শুকনো লঙ্কার গুঁড়ো মেশানো ছিল। এবারে ভোলু আর মিনি দুজনে লুকিয়ে বাঁদরটার জন্য অপেক্ষা করতে লাগলো। রোজকারের মতো সেই শয়তান বাঁদর চম্পক এসে যেই নকল ডিমগুলো মুখে পুড়ে দিয়েছে, শুকনো লঙ্কার ঝালে তার প্রাণ যায় যায় অবস্থা। সেই দিক সেদিক জলের জন্য দৌড়তে লাগলো আর চিৎকার করতে লাগলো। তারপরে জলের খোঁজে যে সেই ঘরে ঢুকেছে, ভোলু সেখানে আগের থেকে লুকিয়ে বসেছিল। লাঠি দিয়ে আচ্ছা করে চম্পককে পেটালো, আর চম্পক প্রাণ বাঁচিয়ে কোনো রকমে সেখান থেকে পালিয়ে গেল। এই ঘটনার পর চম্পকের ভালো শিক্ষা হলো, আর ভোলু মিনির জীবনে আবার শান্তি ফিরে এলো। আজকের এই গল্পটা ভালো লেগে থাকলে লাইক বাটনটা প্রেস করুন, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না যেন। তাহলেই আরও অনেক অনেক মজার গল্প নিয়ে আমরা আবার হাজির হব আপনাদের কাছে। ধন্যবাদ।